বিছানায় পা গুটিয়ে বসে আছে তুর। চেহারার বিরক্তের ছাপ। হাঁচি দিতে দিতে অবস্থা খারাপ। প্রতি ২০ সেকেন্ড পর পর হাঁচি দিয়ে চলেছে সে। নাকে হাত ঘষতে ঘষতে ইতিমধ্যে নাকের ডগা রক্তবর্ণ ধারণ করেছে। তুরের সামনে চিরুনি হাতে নিয়ে ভ্রু গুটিয়ে তাকিয়ে আছে আনান। ভেজা চুল বেঁধে রেখেছে দেখে সন্ধ্যায় বলেছিল রুমে বসে শুকিয়ে নিতে। তখন আনানের কথা বিন্দু পরিমাণ পাত্তা দেয়নি তুর। এখন রাত 11:30 বাজে। ব্লাঙ্কেট মুড়িয়ে বসে আছে সে। অনবরত হাঁচি দিয়ে চলেছে। তুরকে এমন জুবুথুবু হয়ে বসে থাকতে দেখে আনান সন্দিহান হয়ে মাথায় হাত রাখে। তখন বুঝতে পারে বউ তার জ্বর বাঁধিয়ে বসে আছে। তাই চিরুনি হাতে নিয়ে কড়া চোখে তাকিয়ে আছে। তুর নতজানু হয়ে বসে আছে। চুলের ব্যাপারে জ্বর সর্দির সাথে তার ভালোই সখ্যতা হয়েছে। যেদিন গোসল সেরে চুল না শুকিয়ে সুখনিরে ছুটে যেত সেই দিন তার সাথে জ্বর সর্দির দেখা হবেই হবে। তুর বুঝতে পারছে না এই নিয়ে এত কড়াকড়ি করার কি আছে। লোকটা সেই কখন থেকে খেয়ে ফেলা চোখে তাকিয়ে আছে। এই তাকানো থোড়াই না ভয় পায়। তুর মাথা তুলল। আনান ভ্রু জোড়া উঁচিয়ে বলল, এখন ভালো লাগছে? শান্তি লাগছে? তুর বিরক্তে চ শব্দ করে বলে, পরিচিত হলেও ভালো লাগার মতো নয়। তাছাড়া আপনি এমন করে তাকিয়ে আছেন কেন? আর কিছুক্ষণ এইভাবে থাকলে চোখ দুটো বেরিয়ে আসবে। আনান ফোঁস করে নিঃশ্বাস ফেলে মনে মনে বলল, কি করলে এই মেয়ে ভয় পাবে? যেখানে সবাই আমার চোখের ইশারায় কাজ সেখানে এই মেয়েটা চোখ তো দূরের কথা গোটা আমাকেই পাত্তা দেয় না। আর ভয়? সেটার কথা না বলাই ভালো। বদদোয়া আনান, বদদোয়া। সব মেয়েদের বদদোয়া। যত মেয়েকে পাত্তা দিসনি সব মেয়ের হায় লেগেছে তোর। তুর আনানকে ঝাঁকি দিয়ে বলল, সরুন, আমি ঘুমাবো। এখন কোনো ঘুম হবে না। আগে ঔষধ খাবে, এরপর চুল শুকাবে, দেন চুল বেঁধে দিল ঘুমাবে। তার আগে নো ঘুম। মুখ বাঁকায় তুর। জ্বর সর্দির জন্য মাথা ভার হয়ে আছে। মনে হচ্ছে বিছানায় পিঠ ছোঁয়ালে ঘুমে বিভোর হবে। আনান ঔষধ এনে জোর করে খাইয়ে দেয়। তুর পারলে এক্ষুনি হাত পা ছুঁড়ে কেঁদে ফেলে। মুখ ফুলিয়ে বসে আছে, চোখ জোড়া ভিজে উঠছে। ঔষধের চেয়ে জ্বর ঢের ভালো। ভয় হচ্ছে এইভাবে ঔষধটা কোথাও আটকে যায়নি তো। আনান পাত্তা না দিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে লাগল। চুলের ভাঁজে আঙ্গুল ডুবিয়ে আলতো হাতে চুল শুকাচ্ছে, যেন তুর ব্যথা পাবে। আনান যাওয়ার পরপরই নুসাইবকে ডিসচার্জ করে দেওয়া হয়। আর তখন থেকেই নুসাইবও একদম নিশ্চুপ হয়ে আছে। না কারো সাথে কথা বলছে, না কারো কথার উত্তর দিচ্ছে। নুসাইবের এমন আচরণ নিহারিকা খেয়াল করলেও কিছু বলেনি। সময় মতো খাবার খাইয়ে ঔষধ দিয়ে বেরিয়ে পড়ল সে। নিহারিকা জানে নুসাইবকে জোর করলেও তার মুখ থেকে কথা বের হবে না। সেই জন্য চেষ্টাও করেনি। এখন মধ্যরাত। মধ্যরাতে নাকি সবকিছু প্রগাঢ় হয়। হোক সেটা ভালোবাসা, না পাওয়ার বেদনা, ঘৃণা কিংবা শোক। তেমনি এখনও কেউ তার প্রিয়তমাতে বিভোর, তো কেউ প্রিয়তমাকে না পাওয়ার বেদনায় কাতর। যেখানে আনান তার আদরিনী মায়াবতী বউকে নিয়ে ব্যস্ত, সেখানে নুসাইব তুরকে না পাওয়ায় বেদনায় সৃষ্টিকর্তাকে অভিযোগ করতে উদ্যত। সেই অভিযোগে অভিমানে নুসাইবের বুকের ভেতরটা ক্রমশ ভারী হয়ে উঠছে। শরীরের অসুস্থতার সাথে পাল্লা দিয়ে মন অসুস্থ হয়ে পড়েছে। শরীরের অসুস্থতার ঔষধ আছে, কিন্তু মন অসুস্থের ঔষধ নেই। সময়ের সাথে মর্মবেদনা আরও প্ররাগ হচ্ছে। বিছানায় পিঠ ঠেকিয়ে বসে বার কয়েক গভীর নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করতে চেষ্টা করল।
শান্ত হল না, বরঞ্চ বুকের ভেতরের ভারী ভাবটা গলা অবধি পৌঁছে গেছে। বিধাতার বিধানটা ঠিক বুঝে উঠতে পারছে না সে। বুঝতে পারছে না দুনিয়াতে এত মানুষ থাকতে তার সাথে কেন এমন হল। নুসাইব কোনো শোকটা পালন করবে সেটাও বুঝতে পারছে না। কি বাবার এমন বিধ্বংসী ব্যক্তিত্বের শোক, নাকি ভালোবাসার মানুষটিকে ভালোবাসি বলতে না পারার শোক, কিংবা অনুভূতি প্রকাশের আগে তাকে অন্য কারো নামে হয়ে যেতে দেখার শোক। শব্দ করে কেঁদে উঠল নুসাইব। নিজেকে আজ নিজের কাছে ভীষণ অসহায় মনে হচ্ছে। জীবনটা কেন এমন হল, কেন এমন হল? নুসাইবের কান্নার শব্দ পুরো রুম জুড়ে বার কয়েক প্রতিধ্বনি হতে লাগল। লোকে বলে পুরুষ মানুষ কাঁদে না, কাঁদতে নেই। এতে নাকি তাকে ফুটবল আর ভঙ্গুর মনে হয়। তবে কষ্ট তাদেরও হয়, তারাও কাঁদে। হয়তো লোকচক্ষুর অন্তরালে বন্ধ দরজার ভেতরে। যখন অনুভূতির পিঠ বাস্তবতার দেয়ালে ঠেকে, যেমনটা নুসাইবের ঠেকেছে। অন্যদিকে তুর ঘুমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। চোখে ঘুম থাকলেও শোয়ার পর নিঃশ্বাস যেন আটকে আসছে। শোয়া থেকে আবার উঠে বসল। আনান তুরকে এমন করতে দেখে টেনে নিজের কাছে নিয়ে এলো। চমকায় তুর কিছু বলবে তার আগে আনান নিজের বুকের সাথে তুরের মাথা ঠেকিয়ে বলল, এইভাবে ঘুমাও, নিঃশ্বাস নিতে সমস্যা হবে না। তুর মাথা তুলতে নিলে আনান মাথা চেপে ধরে বলল, কি সমস্যা? তুর মিনমিনে গলায় বলল, অনেক বড় সমস্যা। সরে বসুন, আমার অস্থির লাগছে। আনান ভ্রু জোড়া সংকুচিত করে বলল, 2 দিন বাদে অভ্যাস হয়ে যাবে। অস্থিরতা সংকোচ সব চলে যাবে। এখন ঘুমাও। ড্রপ দিয়েছি, ঠিক হয়ে যাবে, তখন না হয় আমি শুইয়ে দিব, ডোন্ট ওয়ারি। আপনার বিশ্বাস নেই? সরুন। ফোঁস করে নিঃশ্বাস ফেলল আনান। ঘুমালে ঠিকই তার গায়ের উপর হাত পা চারখানা তুলে দিয়ে ঘুমাবে, আর এখন বলছে বিশ্বাস নেই। ইনসিকিউর ফিল তো আমি করার কথা। সেখানে আমার ম্যাডাক্তার ইনসিকিউর ফিল করছে? আনান বলল, বিশ্বাস করে দেখো, তোমার বর তোমায় ঠেকাবে না। তুর নাকে হাত ঘষতে ঘষতে বলল, ঠকালেই বাকি, বিয়ে হয়ে গেছে। ফেলে দিতে তো আর পারব না। মুখ ফোলায় আনান। বউ তাকে ক্ষণে ক্ষণে অপমান করছে। ব্যাপারটা মেনে নেওয়া যাচ্ছে না। নতুন বিয়ে হয়েছে, কোথায় বউ তার চারপাশে ঘুরে ঘুরে রং ঢং করবে? তা না করে বিয়ের পর থেকে এই অবধি খোঁচা প্লাস অপমান করে যাচ্ছে। এমন ঘটনা জনগণ শুনলে ভোট দেওয়া তো দূরের কথা, ঘর থেকে বের হতে দিবে না। যার ঘরে মান সম্মান নেই তার বাইরেও থাকবে না, এইটা স্বাভাবিক। তুর আনানানের মাথার নিচের বালিশটা নিয়ে নিজের মাথার নিচে রাখল। মাথা উঁচু করে ঘুমানোর জন্য দুটো বালিশ একসাথ করে শুয়ে পড়ল। তুরকে এমন করতে দেখে আনান দাঁতে দাঁত চেপে তাকিয়ে আছে। বুকটা এত চওড়া হয়ে লাভ কি হল? বউ তো তার মাথা ঠিকই বালিশে রেখল। মুহূর্তে আনানের মনে হল যত নষ্টের মূল এই বালিশ। বিবাহিত দম্পতিদের বিছানায় দুটো বালিশ কেন থাকবে? বালিশ থাকবে একটা। দুটো থাকলে দুটোকেই ব্যান করে দেওয়া উচিত। এইটা নিয়ে একটা নতুন আইন করলে কেমন হয়? একটা নতুন ধারা, যেখানে লেখা থাকবে বিবাহিত দম্পতিদের বিছানায় দুটো বালিশ থাকা দণ্ডনীয় অপরাধ। শাস্তি কি দেওয়া যায় সেইটা ভাববার বিষয়ে। তবে আনান মনে মনে সিদ্ধান্ত নিয়েছে। এমপি হলে সংসদের তার প্রথম প্রস্তাব হবে বিবাহিত দম্পতির বিছানা হতে বালিশ অপসারণ। আর শাস্তির জন্য একটা গোলটেবিল বৈঠক হলে মন্দ হবে না। তবে শাস্তি হতে হবে ভয়াবহ। রাত 3টে। আনানের ঘুমের ব্যাঘাত ঘটিয়ে সেলফোন বেজে উঠল।
তৎক্ষণাৎ ঘুম ভেঙে গেল তার। হাতরে মোবাইলখানা হাতে নিয়ে সাইলেন্ট করে দিল। তুরকে বিছানা সফর করতে দেখে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল কিছুক্ষণ আগে। মোবাইলের যেন সেটা সহ্য হল না। আনান তুরকে বালিশে শুয়ে মোবাইল নিয়ে উঠে পড়ল। নিঃশব্দে মিনি টেরেসের দরজা খুলে রুম ছেড়ে বেরিয়ে পড়ল। কলটা নাবিদের ছিল। নাবিদের কল দেখে আনান তাড়াতাড়ি কল ব্যাক করে। কল রিসিভ করে নাবিদ সালাম দিয়ে বলল, স্যার একটা গুড নিউজ আছে, তার সাথে দুটো ব্যাড নিউজ। এমন খবরে আশায় ছিল আনান, তাই অবাক না হয়ে বলল, গুড নিউজটা আগে বলো। আকরাম এহসান ভোরের ফ্লাইটে নিউজিল্যান্ড থেকে ফিরছে। তো নীরব, ফারহান আর সোহেলকে জানিয়ে দাও। আই থিঙ্ক আর কিছু বুঝিয়ে বলতে হবে না। নো স্যার, আর কিছু বলতে হবে না। আমি ওদের টেক্সট করে দিচ্ছি। বাকি ব্যাড নিউজ। আপনার বিয়ের খবর নিয়ে চাপা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। যদিও কেউ ঠিক শিওর হয়ে বলতে পারছে না, তবুও আমার মনে হয় না বেশিদিন চেপে রাখা যাবে। সেকেন্ড ব্যাড নিউজ, শুধু আপনার নয় বরং তুর ম্যামের বিয়ের খবরটাও ছড়িয়ে পড়েছে। বিয়ের ব্যাপারটা সমস্যা না, সমস্যা হচ্ছে ব্যাপারটা ওই মানুষগুলো অবধি পৌঁছে গেছে। তারা হন্যে হয়ে খুঁজছে তুর ম্যামকে এবং যার সাথে বিয়ে হয়েছে তাকে। অলরেডি হ্যাভেন এরিয়াতে নজরদারি শুরু হয়ে গেছে। তুরের বিয়ে নিয়ে ঢাকঢোল পেটাক সেটা সমস্যা না। যারা বিয়ের ব্যাপারে জানে তারা তুরের বরের ব্যাপারে মুখ না খুললেই হবে। আমার মনে হয় না কেউ বলবে। বললে এতক্ষণে বলে দিত। আনানের কথা শুনে নাবিদ বলল, জি স্যার। কিন্তু আপনার বিয়ের ব্যাপার? এখন সেটাই সমস্যা নাবিদ। 2 দিন যাক, গুঞ্জন বাড়লে জানিয়ে দিব। নাবিদ নাকচ করে বলল, না স্যার, সেটা ঠিক হবে না। যা জানানোর তা না হয় নির্বাচন শেষে জানাবেন। আপনার ফিমেল ফ্যান ফলোয়ার বেশি। ওদের ভোটেই এমপি হয়ে যাওয়ার সম্ভাবনা 100-100। ভোটের আগে বিয়ের খবর অ্যানাউন্স করলে মেয়েগুলোর মন ভেঙে যাবে। হতে পারে ভাঙ্গা মন নিয়ে বিছানায় পড়ে আছে। ভোট কেন্দ্রে কেউ যাচ্ছে না। তাই বলছি আপাতত বিষয়টা এইভাবে থাক। এই প্রথম নাবিদের কথায় আনান চরম বিরক্ত হল। বলল, নাবিদ, তুমি রীতিমত আমাকে চিনির ভূমিকা পালন করতে বলছ। দোষের কিছু নেই স্যার, যে করেই হোক জিততে হবে। আপনি চিনি হয়ে পিঁপড়াগুলোর ভোট নিয়ে নেন। ভোট শেষ হলে সবটা বলা যাবে। আর ইউ কিডিং মি নাবিদ? নাবিদ আমতা আমতা করে বলল, সরি স্যার। এনামুল হকের মোবাইল হ্যাক করো। সেক্ষেত্রে যদি নুসাইবের সাহায্য নিতে হয় সেটা আমাকে জানাবে। এনামুল হক কার সাথে মিশছে, কি করছে, কোথায় যাচ্ছে সবটা নজরবন্দি করো। দাবার একটা গুটি এখনো আড়ালে। সেটা খুঁজতে হলে এনামুল হককে নজরবন্দি করতে হবে। ওকে স্যার, আমি বুঝতে পেরেছি। গুড নাইট। কল কেটে ডিভানের উপর বসে পড়ল আনান। চতুর্থ জনের খোঁজ না পাওয়া অবধি সবটা ধোঁয়াশা মনে হচ্ছে। সেই চতুর্থ জন কে হতে পারে? তাছাড়া এই 4 জন কার হয়ে কাজ করছে? পরক্ষণেই মনে পড়ল এইভাবে ভাবলে হবে না। আনান কয়েক সেকেন্ড চোখ বন্ধ রেখে ক্রুল হেসে উঠে পড়ল। তুর এলোমেলো হয়ে ঘুমাচ্ছে। এক প্লাজোর এক হাতা হাঁটু অবধি উঠানো, টি শার্ট সরে গিয়ে পেটের একপাশ দৃশ্যমান হয়ে আছে, কিন্তু তার খবর নেই। আনান বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। বালিশে রেখে গেছিল, এখন সে বিছানায় শেষ প্রান্তে। ভেবে পাচ্ছে না ঠিক কতখানি গড়াগড়ি খেলে এতটুকু সময়ের মধ্যে বিছানায় শেষ প্রান্তে আসা যায়। আনান ফোঁস করে নিঃশ্বাস ফেলে প্লাজো আর টি শার্ট টেনে ঢেকে দিয়ে পুনরায় তাকে বালিশের উপর শুইয়ে দিল।
নিজেও তুরের পাশে শুয়ে দুহাতে তুরকে নিজের দিকে টেনে নিল। আনান জানে এই মুহূর্তে ঘুম আসাটা মুশকিল। তুরের মুখের দিকে তাকায়। ঘুমের কারণে মুখটা কেমন ফুলে আছে। আনান আলগোছে তুরের গালে হাত বুলোয়। এই মেয়েটার মধ্যে কি আছে কে জানে। যে আনান অগোছালো স্বভাব পছন্দ করত না, সে এখন একটা অগোছালো এলোমেলো স্বভাবের মেয়ের জন্য মরিয়া হয়ে উঠেছে। চাল চলন, স্বভাব, অভ্যাস সবটা আনানের বিপরীতে। অত অমিলের মাঝেও আনান তুরকে ভালোবাসে। নিশ্চয়ই তার মধ্যে এমন কিছু আছে যার জন্য তাজবীর তাওয়াফ আনান তার প্রেমে পড়তে বাধ্য হয়েছে। অসীম ক্ষমতাধারী এই মেয়ে। আনান মুচকি হেসে তুরের গালে ঠোঁট ছোঁয়াল। অতঃপর বিড়বিড়িয়ে বলল, শোনো তুরজান, তুমি অসাধ্য সাধন করেছ। আমার মতো লোককে তোমার প্রেমে ফেলেছ। এখন তোমার উচিত আমাকে ভালোবাসা। বুঝলে? আনানের এত অনুভূতি মিশ্রিত কথা তুর শুনল না। দেখল না কতটা আদর মাখা চোখে আনান তার দিকে তাকিয়ে আছে। সে তো ঘুমে বিভোর। আনান তুরের চুলে হাত বুলিয়ে চলেছে। আপাতত ঘুমাবে না সে। সে তার তুরজানকে দেখতে দেখতে বাকি রাত পার করবে বলে ভেবে রেখেছে। এনামুল হক স্টাডি রুমে বসে আছে। তুরের ব্যাপারটা ভীষণ ভাবাচ্ছে তাকে। কার সাথে বিয়ে হয়েছে মেয়েটার? কখন হল? মাদার ক্রিস্টোফার কোথায় পাঠিয়েছে তুরকে? চোখ বুজে কপালে আঙ্গুল ঘষতে ঘষতে মনে পড়ল ব্রিটেন কথা। মাদার ক্রিস্টোফার তুরকে সেখানে পাঠায়নি তো? মোবাইল ফোন হাতে নিয়ে ডাক্তার তার রেজাউলকে কল করল। ভোর 4টা। রেজাউল তখন গভীর ঘুমে। মোবাইল ফোনের শব্দে খানিকটা বিরক্ত হয়ে কানে বালিশ চেপে পুনরায় ঘুমিয়ে পড়ল। এনামুল আবারও কল দেয়। রেজাউল ক্ষুব্ধ হয়ে কল রিসিভ করে। এনামুল গলা খাকিয়ে বলল, রেজাউল শুনতে পাচ্ছ? রেজাউল চমকে উঠে মোবাইল স্ক্রিনের দিয়ে তাকায়। গোটা গোটা অক্ষরে বস লেখা দেখে উঠে বসল। মাথা ঝাঁকিয়ে তুতলিয়ে বলল, জি স্যার। রেজাউল, মেয়েটার বিয়ে কি সত্যি হয়েছে? নাকি মাদার ক্রিস্টোফার আর ফাদার জ্যারেড মিলে মেয়েটাকে ইউকে পাঠিয়ে দিয়েছে? তুমি এই কয়েকদিনের মধ্যে যতগুলো ইউকে ফ্লাইট ছিল সবগুলো চেক করো। অ্যাজ সুন অ্যাজ পসিবল। রেজাউল চোখ ডলতে ডলতে বলল, স্যার এইটা কি এত সহজ কাজ? আমার পরিচিত কেউ নেই, তা ছাড়া আমি গেলে তো ওরা আর ফ্লাইট ডিটেলস হাতে ধরিয়ে দিবে না। এর জন্য ক্ষমতাশীল লোকের প্রয়োজন। সেটা নিয়ে তুমি টেনশন নিও না। এইটা কোনো সমস্যা না। তুমি গেলে ওরা ফ্লাইট ডিটেলস দিয়ে দিবে। সেই ক্ষমতাশীল লোকের সঙ্গে আমি না হয় কথা বলে নিব। তুমি শুধু ডিটেলস চেক করে জানিও। ওকে স্যার। এনামুল কল কেটে স্টাডি রুম ছেড়ে বেরিয়ে পড়ল। নুসাইবের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় থামল। দরজার সামনে দাঁড়িয়ে 7-5 ভাবতে ভাবতে দরজা ঠেলে ভেতরে ঢুকলেন তিনি। উদ্দেশ্য ছেলেটাকে একবার দেখে যাওয়া। নুসাইবও তখনও বসে আছে। পুরো রাত দু চোখের পাতা এক করতে পারেনি। এনামুল হক ছেলেকে বসে থাকতে দেখে ভাবছে নুসাইবের হয়তো কোনো সমস্যা হয়েছে। তিনি ব্যতিব্যস্ত গলা বলল, কি হলো, ঘুমাসনি? নুসাইবও চমকে তাকাল। এই সময়টা বাবাকে সে আশা করেনি। কেন এলো বাবা? নুসাইবও 7-5 ভাবতে ভাবতে বলল, না। এনামুল হক দরজা ভিড়িয়ে ছেলের পাশে বসে। নুসাইবও মাথা নিচু করে মিনমিনে গলায় বলল, তুমি এই সময়? তুমি ঘুমাওনি? এনামুল হক ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, না। তুই বল, তুই ঘুমাসনি কেন? ব্যথা বেড়েছে? গেঞ্জি খোল, আমি দেখি ক্ষতটা শুকিয়েছে কিনা।
নুসাইবো শান্ত চোখে বাবার মুখের দিকে তাকিয়ে বেদনাদায়ক হাসি হেসে বলল, ব্যথা বেড়েছে। গেঞ্জি খোলা লাগবে না। ক্ষতটা প্রায় শুকিয়ে এসেছে। এনামুল হক ছেলের কথা শুনে চিন্তিত গলায় বলে, ক্ষত শুকালে ব্যথা কেন করবে? ভেতরে কোনো সমস্যা করে রাখেনি তো? এমন কিছু হলে আমি ডাক্তার তার আনান আর তার হাসপাতালের বিরুদ্ধে অ্যাকশন নিব। নুসাইবু বাবার মুখের দিকে তাকায়। বাবাকে চিন্তিত দেখাচ্ছে। নিজের ছেলের চিন্তায় চিন্তিত। কিন্তু আফসোস সে অন্যের ছেলে মেয়েদেরকে মানুষ বলেও মনে করে না। তাদের চিন্তা তো থাক দূরের কথা, তাদের মা বাবার কথা অবধি ভাবে না। কিন্তু নিজের ছেলের বেলায়? নুসাইবো তপ্ত নিঃশ্বাস ফেলে। সব কিছু না জানলে এই মুহূর্তে তার বাবার চিন্তিত মুখ দেখে প্রশান্তিতে বুকটা ভরে যেত। কিন্তু এখন নিচক ঠুনকো দেখানো চিন্তা ছাড়া কিছুই মনে হচ্ছে না। নুসাইবো শান্ত গলায় ডাক্তার লো, বাবা। এনামুল হক ছেলের ডাক্তার সাড়া দিয়ে বলল, হ্যাঁ বল। তুমি একটা বারের জন্য জিজ্ঞেস করলে না গুলি কি করে লাগলো? একটা বার জানতে চাইলে না কারা এমন করল আর কেনই বা করল? তাছাড়া আমার ওখানে যাওয়ার কারণ অবধি জানতে চাইলে না? কেন বলো তো? কেন জিজ্ঞেস করলে না? কেন জানতে চাইলে না বাবা? জানালার কাচ ভেদ করে একফালি রোদ্দুর ছুঁয়ে দিল তুরকে। বিরক্তে চোখ মুখ কুঁচকে ফেলল সে। নড়েচড়ে আবারও ঘুমানোর চেষ্টা চালাল। এর মধ্যে পায়ের সাথে কাঁটাযুক্ত কিছুর খোঁচা লাগাতে তৎক্ষণাৎ চোখ মেলে তাকায়। কয়েক সেকেন্ডের জন্য বুঝতেই পারছে না কোথায় ঘুমিয়েছে। মাথা নেড়ে সম্বিত ফেরানোর চেষ্টা করতে করতে পায়ের দিকে তাকিয়ে বরফের ন্যায় জমে গেছে। তুর উল্টো দিকে পায়ের সাইডে মাথা দিয়ে শুয়ে আছে। একটা পা আনানের বুকের উপর আরেকটা থুতনির পাশে। এক হাতে আনানের পা জড়িয়ে রাখা, আরেক হাত মাথার নিচে। এখন বুঝতে পারছে আসলে পায়ে কিসের খোঁচা লেগেছে। পা আনানের থুতনিতে ঠেকেছে দেখেই দাড়ির সাথে খোঁচা লেগেছে। তুর নিজেই নিজের শোয়ার ধরন দেখে পারছে না মাটি খুঁড়ে ভেতরে ঢুকে যেতে। সেই দিব্যি একটা মানুষের উপর হাত পা চারটা তুলে ঘুমাচ্ছে। তুর চোরের মতো এদিক ওদিক তাকিয়ে আস্তে আস্তে পা সরিয়ে উঠে পড়ল। আনান উঠে দেখে ফেললেই সর্বনাশ। বিছানা থেকে নেমে ওড়না নিয়ে দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। অন্যদিকে আনান ঘুমাবে না করেও ঘুমিয়ে পড়েছে। কারো দৌড়ানোর ব্যাপারটা টের পেতেই উঠে বসে পড়ে। চোখ কচলাতে কচলাতে চারদিকে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে আড়মোড়া ভাঙ্গে। ঘড়ির কাঁটা তখন বরাবর 9টায়। আনান কিছুটা অবাক হল। যাকে যুদ্ধ করে ঘুম থেকে উঠানো যেত না সে আজ এত তাড়াতাড়ি? আনান চিন্তিত। তুরজানের আবার জ্বর আসলো না তো? বিছানা ছেড়ে ওয়াশরুমে দরজা নক করে জিজ্ঞেস করল, তুর তুমি ঠিক আছো? এত তাড়াতাড়ি উঠলে যে? শরীর খারাপ করছে না তো? ওয়াশরুমে দাঁড়িয়ে নখ কামড়াতে কামড়াতে আনানের কথাগুলো শুনছে তুর। যাক বাঁচা গেল, এই প্যাকেট করা নানরুটি কিছু টের পায়নি। দরজার সামনে দাঁড়িয়ে বলে উঠল, আমি ঠিক আছি। আপনি যান এখন। আমি ফ্রেশ হব। তুরের চঞ্চল গলা শুনে আনান কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক কিছু হয়নি। ফ্রেশ হয়ে বের হলে আনান ওয়াশরুমে ঢুকে পড়ে। এর মধ্যে তুর ওয়াকিং ক্লজেটের দরজা খুলে ভেতরে ঢুকল। একপাশে তার আর অন্য পাশে আনানের পোশাক সাজিয়ে রাখা। তুর খেয়াল করল তার কাপড় চোপড় আরও কিছু সংখ্যক বেড়েছে। তুর ভেবে পায় না এতই যখন টাকা ছিল তাহলে বিয়েটা কেন এইভাবে করল? নিশ্চয়ই এর ঘটে বুদ্ধি নেই। তুর চেঞ্জ করে বেরিয়ে পড়ে। আনান তুরের চুল আছড়ে বেনি করে খোপা বেঁধে দিল। সব কিছু সহজে আয়ত্ত করার গুণ আনানের আছে।
বেনি খোপা কিংবা পানিটেল করাটা সেই গুণের বদৌলতে আয়ত্ত করে নিয়েছে সে। তুর আয়নায় আনানের দিকে তাকিয়ে বলল, ভেরি গুড। সুন্দর হয়েছে। আনান হেসে উঠে বলল, যাক, বৌজানের পছন্দ হয়েছে। তুর ভ্রু গুটিয়ে বলল, কিসের বৌজান? আমার নাম তুর। শুধু তুর, বৌজান না। দেখা গেল আজরাইল জান্নিতে আসলে আপনি আমাকে দেখিয়ে দিবেন, তখন আমাকে নিয়ে যাবে। হুহ। তুরের কথায় আনান প্রথমে অবাক হলেও পরক্ষণে গা কাঁপিয়ে হাসতে শুরু করল। পুরো রুম জুড়ে আনানের হাসির শব্দ বার কয়েক প্রতিধ্বনি হতে লাগল। তুর হা করে তাকিয়ে আছে আনানের দিকে। হয়তো ভাবছে লোকটা সত্যি হাসতে পারে। তুর অবাকচিত্তে আনানের মুখের দিকে তাকিয়ে বলল, আপনার হাসি সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, আপনি হাসেন না কেন? বসে আছে আনান তার ঠিক সামনে বসা নুসাইব। বাড়ি থেকে বের হতে না হতে নুসাইবের ফোন পায়। জরুরি ভিত্তিতে দেখা করতে চেয়েছিল সে। নুসাইবের অবস্থার কথা চিন্তা করে আনান নিজে পৌঁছে গেল নুসাইবের সাথে দেখা করতে। এনামুল হক আনানকে নিজের বাড়িতে দেখে কিছুটা আচম্বিত হল। পরক্ষণে নুসাইবও জানালো ডাক্তার তার আনান তাকে দেখতে এসেছে। যদিও ব্যাপারটা পুরোপুরি বিশ্বাস করেনি এনামুল হক। আবার ছেলেকে প্রশ্ন করার সাহস করেও উঠতে পারেনি। ভোরের ব্যাপারটা কোনো রকম কাটিয়ে উঠলেও ছেলের মুখোমুখি হতে পারছেন না তিনি। নুসাইবের চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। দেখে বোঝা যাচ্ছে ঠিকমতো ঘুমোয় না। তা দেখে আনান বলল, তুমি নিজেও একজন ডাক্তার। তার আমার মনে হয় না তোমাকে কিছু বলে বুঝাতে হবে। তুমি জানো এই মুহূর্তে তোমার রেস্টে থাকা কতটা প্রয়োজন। বিছানায় পিঠ ঠেকিয়ে রেস্ট না, প্রপার রেস্ট। সময় মতো খাওয়া দাওয়া, তার সাথে পর্যাপ্ত ঘুম প্রয়োজন। তোমাকে দেখে মনে হচ্ছে এই সব কিছুই তোমার হচ্ছে না। আনানের কথা শুনে মুচকি হাসল নুসাইব। এই ভেবে অবাক হচ্ছে ডাক্তার তার আনান জানে তার স্ত্রীকে আমি ভালোবাসি, তাও এতটা পোলাইটলি কথা বলছে মনে হচ্ছে কিছুই হয়নি। যেখানে তাদের সম্পর্কটা দা কুমড়োর মতো হওয়ার কথা, সেখানে সম্পর্কটা খুব সুন্দর একটা রূপ নিয়েছে। না হিংসা, না রাগ, না ক্ষোভ কিংবা আক্রমণাত্মক বাকবিতন। ডাক্তার উল্টো তাকে সুস্থ থাকার উপদেশ দিচ্ছে ডাক্তার তার আনান। কি হলো, কথা বলছো না যে? নুসাইব মাথা নেড়ে বলল, ভাবছি কি কথা বলবো। বললেও রুড হয়ে বলবো নাকি স্বাভাবিক হয়ে যেন কিছুই হয়নি। নুসাইবের কথা শুনে আনান বলল, যেভাবে চাও। হাসল নুসাইব। বলল, আঘাত দেওয়া কথার উত্তরে আঘাত না পেলে সেই দেওয়া আঘাতে নিজেকে জর্জরিত হতে হয়। আমি চাইলেও আপনার সাথে সেইভাবে কথা বলতে পারবো না, ঈর্ষা করতে পারবো না, আর না পারবো রাগ ক্ষোভ দেখাতে। আনান মৃদু হেসে বলল, তুমি চাইলেও আঘাত দিতে পারবে না নুসাইব। তুমি সেই ছাঁচে গড়া নও। তুমি চাইলেও তুরকে নিয়ে আমাকে ঈর্ষা করতে পারবে না, না পারবে রাগ ক্ষোভ ঝাড়তে। তুরের প্রতি তোমার ভালোবাসার গভীরতা অনেক, তাই তুরকে ঘিরে থাকা মানুষগুলোকে আঘাত দেওয়ার কথা তুমি চিন্তাও করবে না। হয়তো ভালোবাসা পাওয়া না পাওয়ার বেলায় আমি কিছুটা ভাগ্যবান, তবে আমার ভালোবাসাটাও কম গভীর নয়। নুসাইব ভেজা চোখ জোড়ায় মৃদু হেসে বলল, পাওয়া না পাওয়ার বেলায় আপনি বেশিই ভাগ্যবান। তপ্ত নিঃশ্বাস ফেলল আনান। নুসাইবের কষ্টটা তার উপলব্ধির বাইরে। এক সমুদ্র কষ্ট বুকে পুষছে নুসাইব। বাইরে যতটা ভঙ্গুর দেখাচ্ছে ভেতরে তার থেকেও বেশি ভেঙে পড়েছে সে। আনান বলল, দেখো নুসাইব, ভাগ্যের উপর কারো হাত নেই। হয়তো তোমার জন্য উত্তম কিছু অপেক্ষা করছে। ভেবে দেখো একবার, এইভাবে নিজেকে কষ্ট দিয়ে কি লাভ হচ্ছে?
নুসাইবও টেনে নিঃশ্বাস নিয়ে আনানের চোখের দিকে তাকিয়ে বলল, আমি তুরকে ভালোবাসি ডাক্তার তার আনান, সামনেও বাসব। আমি আশা করি সেই ভালোবাসায় আপনি হস্তক্ষেপ করবেন না। আমি চাই না তুর নিজেও জানুক আমি তাকে ভালোবাসি। আমার ভালোবাসা আমি অবধি থাকবে। সত্যি বলতে আমি নিজেও চাইব না তুর আমার কাছে আসুক। আমি চাই সে ভালো থাকুক, আপনার সাথে ভালো থাকুক। তুরের জন্য আমি মরণ ফাঁদ। আপনি না থাকলে অন্য কেউ হতো, তবে শিওর সে অন্য কেউ আমি হতাম না। কারণ আমার দিকে তুরের বাড়ানো পা মৃত্যুর দিকে বাড়ানো পায়ের সমান। শেষের কথাটা বলার সময় নুসাইবের দুচোখের কোনো বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। আনান বলল, আমি তোমার ভালোবাসাকে সম্মান করি। আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করি। আমি চাইলেও তুরকে ভালোবাসা থেকে তোমাকে আটকাতে পারব না। তোমার অনুভূতিতে শুধুমাত্র তোমার হস্তক্ষেপ করার অধিকার আছে যা আমার নেই। তবে আমি মন থেকে দোয়া করব এমন কেউ তোমার জীবনে আসুক যে শুধুমাত্র তোমাকে ভালোবাসবে, যার ভালোবাসার কাছে তুরের প্রতি হওয়া অনুভূতি ফিকে পড়বে। আমি সত্যি চাই এমন হোক। দুপুর গড়িয়ে বিকেল হলেও আনানের মনে হচ্ছে সময় কচ্ছপের গতিতে এগোচ্ছে। বিরক্তে চোখ মুখ কুঁচকে ফেলল। ২০ মিনিট হয়নি নিজেদের পার্টি অফিসে এসেছে। তার মধ্যে মিটিং শুরু হয়েছে ১০ মিনিট আগে, তবু আনানের কাছে মনে হচ্ছে ঘণ্টা পেরিয়েছে। মোবাইল আনলক করে ওয়ালপেপারের দিকে দৃষ্টি স্থির করল। ওয়ালপেপারের তুরের একখানা হাস্যোজ্জ্বল ছবি দেওয়া। আনান কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে থেকে হাত উঠিয়ে মিটিং থামিয়ে দিল। আনানের ইশারায় বিস্ময় নিয়ে তাকিয়ে আছে সবাই। বুঝতে পারছে না কি হচ্ছে। শাহেদ এত সময় আনানের পেছনে দাঁড়িয়েছিল। ঠিক কি কারণে মিটিং রদ করা হয়েছে সেটা বুঝতে বাকি নেই। আনান ভ্রু জোড়া গুটিয়ে স্বভাব সুলভ গম্ভীর গলায় বলল, ১০ মিনিটের ব্রেক নাও সবাই। সবার সবগুলো চোখ খুলে পড়ার জোগাড়। ১০ মিনিট হয়নি মিটিং শুরু হয়েছে, এর মধ্যে আবার কিসের ব্রেক? একজন বলে উঠল, স্যার এখনো তো মিটিংয়ের ১০ মিনিট হয়নি তাহলে। তার কথা শেষ না হতে আনান ধমকের সুরে বলে উঠল, সেটা আমি বুঝব। আমি বলেছি ব্রেক নিতে, তার মানে ব্রেক নিবে। বাড়িতে বউ বাচ্চা নেই নাকি? ১০ মিনিটের ব্রেক পেয়েছ, তাদের সময় দাও। শুধু কাজ করলেই হবে না, ঘরেও সময় দেওয়া প্রয়োজন। সো গেট আউট। আনানের কথায় সবকটা আচম্বিত হলেও কেউ প্রশ্ন করার সাহস পায়নি। এই দিকে শাহেদ, স্টিভ আর ফারহান পারছে না গড়াগড়ি দিয়ে হাসতে। তিনজন মিলে হুড়মুড়িয়ে বেরিয়ে পড়ল। এইখানে আর ১ মিনিট থাকলে শিওর গড়াগড়ি দিয়ে হেসে ফেলবে। তখন স্যার বিনা নোটিশে খুন করে ফেলবে। সবাই বেরিয়ে পড়তে না পড়তে আনান ঘাড় ঘুরিয়ে আশপাশে দেখে তুরের নাম্বারে ডাক্তার ল করল। বউয়ের ভালোবাসা তাকে লাগাম ছাড়া করছে ভাবতেই মনে মনে হাহুতাশ করে উঠল। এই দিকে তুরের খবর নেই। কেউ একজন গুরুত্বপূর্ণ মিটিং ছেড়ে তার সাথে কথা বলার জন্য উতলা হয়ে আছে সেটা সে জানেই না। বরং মোবাইলখানা রুমে রেখে গিটার হাতে বেরিয়ে পড়েছে সেই কবে। আপাতত তার অবস্থান বাগানে। মাজেদা খালা আর জ্যোতি তুরের সামনে পা গুটিয়ে বসে আছে। তাদের সাথে যোগ দিয়েছেন মালি কাকা। তুর গিটার বাজিয়ে দেখাচ্ছে। সবাই অবাক হয়ে তাকিয়ে গিটার বাজানো দেখছে। নবাব অনেকক্ষণ ধরে দেখছে, শেষে ধৈর্যে হারা হয়ে সেও ধীর পায়ে বাগানের দিকে এগিয়ে গেল। অন্য গার্ডগুলো উৎসুক হয়ে কান পেতে আছে। নবাব মানা করেছে, যার দরুন কেউ এগোনোর সাহস পাচ্ছে না। আনান একটার পর একটা কল দিয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই মুহূর্তে কথা না বললে তার দুনিয়া অন্ধকার হয়ে যাবে। দুনিয়া অন্ধকার হলেও বউটা তাকে ২ আনার পাত্তা দিচ্ছে না।
কি করলে পাত্তা দিবে সেটাও ভেবে পাচ্ছে না। তবে এইটাও শিওর পাত্তা সামনেও দিবে না। বদদোয়া আনান, বদদোয়া। যাদের পাত্তা দিসনি তাদের বদদোয়া। মাহবুব সাহেব ক্লান্ত হয়ে হাসপাতাল থেকে ফিরলেন। গাড়ি থেকে নেমে বাগানের দিকে তাকিয়ে দেখে সবাই কেমন জটলা পাকিয়ে আছে। তিনি দেরি করলেন না, দ্রুত পায়ে হেঁটে সেই দিকে গেলেন। তুর গিটার বাজানো বন্ধ করাই সবাই বলে উঠল গান গাইতে। তুর কিছুক্ষণ চিন্তা করে বলল, ঠিক আছে, সবাই বসো, তোমরা দাঁড়িয়ে থাকলে আমার অস্বস্তি হয়। তুরের কথায় সবাই মুচকি হেসে বসে পড়ল। নবাব বসল না, বরং অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। মাহবুব সাহেব তুরকে গিটার হাতে দেখে নবাবের পেছনে সরে দাঁড়ালেন। অবাক হয়ে তাকিয়ে আছে। তুর যে গিটার বাজাতে পারে সেটা তার ধারণার বাইরে। মাহবুব সাহেব নবাবের পেছনে দাঁড়িয়ে দেখছে সবটা। তিনি ভাবলেন তাকে দেখলে তুর হয়তো লজ্জা পাবে। এর মধ্যে নবাব পা গুটিয়ে বসে পড়ে। মাহবুব সাহেব দাঁতে দাঁত চেপে নবাবের দিকে তাকিয়ে আছে। বদের হাড্ডি বসার জন্য আর সময় পেল না। তুর মাহবুব সাহেবকে দেখে মুচকি হাসল। নবাব পেছনে তাকিয়ে জোরপূর্বক হাসে। এই হাসির অর্থ মাফ করবেন স্যার। মাহবুব সাহেব গম্ভীর গলায় বলল, হাসতে হবে না, বসে থাকো। আপনিও বসুন স্যার। মাহবুব সাহেব চেয়ার টেনে বসে পড়ল। তুর গিটারে টিউন সেট করতে করতে বলল, শ্বশুর বাবা কি গান শুনবেন? তুরের ডাক্তার মাহবুব হাসান হেসে উঠল। বলল, আজ প্রথম, তাই তুমি তোমার বুড়ো বাবাকে যা শোনাবে। তুর মাথা নেড়ে বলল, ঠিক আছে। 15টা কল দেওয়ার পর আনান উঠে দাঁড়াল। এত সময় ধরে তুর মোবাইল ছাড়া থাকার কথা না। তাহলে? আনানের মনে মনে নানান রকম দুশ্চিন্তা হানা দিতে লাগল। ব্যস্ত হয়ে বেরোয় সে। শাহেদ আনানকে চিন্তাগ্রস্ত দেখে বলল, কি হয়েছে স্যার? কোনো সমস্যা? আনান তুরের নাম্বার রিডাক্টার ল করতে করতে বলল, মিটিং ক্যান্সেল করে দাও। আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। ফারহান ভ্রু গুটিয়ে বলল, কি হয়েছে স্যার? বাড়িতে কোনো সমস্যা? স্টিভ মাথা নেড়ে বলল, আমি দেখছি তাহলে। আনান থামিয়ে দিয়ে বলল, সময় নেই, আমি বের হচ্ছি। নিশ্চয়ই কিছু হয়েছে, তা না হলে তুর কল কেন রিসিভ করবে না? ফারহান সবে চিফ গার্ড নবাবের কথা বলবে এমন সময় শাহেদ ফারহানের হাত ধরে থামিয়ে দেয়। ফারহান বুঝল না শাহেদ কেন এমন করল। আনান দৌড়ে বের হয়ে গেছে। স্টিভ বিরক্ত হয়ে বলল, স্যারের বুদ্ধি ঘাস কাটতে গেছে শিওর। তা না হলে নবাবকে একটা কল দিয়ে দেখত। তাছাড়া সিসিটিভি ফুটেজ তো ছিলই। ফারহান বলল, আমারও একই প্রশ্ন। আচ্ছা শাহেদ, তুই আমাকে থামালি কেন? বলে দিল স্যার এত ব্যস্ত হয়ে পড়ত না। শাহেদ আনানের বডি গার্ডদের মেসেজ দিতে দিতে বলল, থামালাম স্যারের জন্য। দেখতে চাইছি স্যার কতটা ডেসপারেট হয় তুরের জন্য। একবার চিন্তা করে দেখ, যে মানুষটা মিটিং টাইমে মোবাইল ধরা পছন্দ করত না, পরিবারের কারো কল মেসেজ এলাও করত না, ইভেন মিটিং ডিলে করত না, সে আজ কি করেছে? স্যার কঠিনভাবে প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছে। তা না হলে মিটিংয়ের শুরুতে ব্রেক নিত না, আর না মিটিং ক্যান্সেল করত। বুঝতে হবে তুরের ভালোবাসা এই পাথরকে ধীরে ধীরে গলিয়ে দিচ্ছে। ফারহান আর স্টিভ মাথা নেড়ে একসাথে বলল, তা ঠিক। শাহেদ হেসে বলে, জানিস ইদানিং স্যারকে হাসতে দেখা যায়। ফর্মালিটি মেনটেইন করা হাসি নয়, বরং মন থেকে হাসতে দেখা যায়। ফারহান বলল, অসম্ভব। স্যার আর মন থেকে হাসা? নাইস জোক। স্টিভ বলে, আমি একবার দেখেছি।
যদিও ভ্রম ভেবে তেমন পাত্তা দেইনি। শাহেদ বলল, আমি অনেকবার দেখেছি। তাও তুরের ছবি দেখে মুচকি মুচকি হাসতে। ফারহান এখনো বিশ্বাস করতে পারছে না। শাহেদ ফারহানের বাহু চাপড়ে বলে, সামনে আরো দেখবি, আপাতত ফেলে রাখা কাজ গুছিয়ে নিতে হবে। আর 15 দিন বাকি, এরপর শান্তি আর শান্তি। তুরের একটা গান শেষ হতে না হতে সবাই আরেকটা গাইতে বলল। তুর নাকচ করলে মাহবুব সাহেব বলে উঠল, সবার কথা বাদ। আমি আমার মেয়েকে বলছি আরেকটা গান শোনাতে। কি শোনাবে? তুর ঠোঁটে কোণে আঙ্গুল চেপে চিন্তিত ভঙ্গিতে বলল, ঠিক আছে, ঠিক আছে, শোনাচ্ছি। ফ্রিতে চলবে না, এর জন্য চকলেট দিতে হবে কিন্তু। মাহবুব সাহেব তুরের এমন আদুরে গলায় কথা শুনে হেসে উঠে বলল, অবশ্যই। বাবা তার মিষ্টি মেয়ের জন্য অনেকগুলো চকলেট এনে দিবে। তুর মাথা নেড়ে বলল, ওকে, আমি আরেকটা গান শোনাবো তাহলে। সবাই হাত তালি দিয়ে বলল, শুরু করো। তুর হিজাব টেনে টুনে ঠিক করে চেয়ারে পা গুটিয়ে বসল। গিটারের টুংটাং শব্দে মুচকি হেসে গাইতে শুরু করল। চোরাবালি মন তোমার, কেন শুধু লুকিয়ে থাকো? একটু আড়াল হয়ে আমায় দেখো। চোরাবালি মন তোমার, কেন শুধু লুকিয়ে থাকো? একটু আড়াল হয়ে আমায় দেখো। যদি কোনো চিত্র আঁকি, পৃথিবীর সবচেয়ে দামি, সেই চিত্রতে তুমি পারফেক্টলি বসো। কেন লাগে শূন্য, শূন্য বলো? তোমায় ছাড়া এত, তুমি কি তা বলতে পারো? কেন লাগে শূন্য, শূন্য বলো? তোমায় ছাড়া এত, তুমি কি তা বলতে পারো? তুমিও কি কাজের ফাঁকে মনে করো আমার নাম? আমার মতো করে তোমায় চাবে না কেউ, বলে দিল ম। তবু মনের কিছু আশা, এমন করে ভালোবাসা। তোমার স্মৃতি আমার কাছে খুব আদুরে ভালো আছে। তবু মনে কিছু আশা, এমন করে ভালোবাসা। কেন লাগে শূন্য, শূন্য বলো? তোমায় ছাড়া এত, তুমি কি তা বলতে পারো? কেন লাগে শূন্য, শূন্য বলো? তোমায় ছাড়া এত, তুমি কি তা বলতে পারো? সবাই তুরের গান শেষে জোরে হাততালি দিতে লাগল। মাহবুব সাহেব তুরের মাথায় হাত বুলিয়ে বলল, বাহ, বেশ ভালো গায় আমার মেয়েটা। এই দিকে আনান এসেছে অনেকক্ষণ। গাড়ি গেইটের সামনে পার্ক করে দৌড়ে ভেতরে ঢুকে। আশেপাশে কোনো গার্ডকে না দেখে ঘাম ছুটে যায় তার। লম্বা শ্বাস টেনে টাইয়ের নট দিলে করতে করতে বাড়ির দিকে এগোবে, এমন সময় চোখ পড়ে বাগানে। সবগুলো গার্ড এক জায়গায় জড়ো হয়ে আছে। তা দেখে আনান দৌড়ে গার্ডদের পেছনে দাঁড়িয়ে উকি দেয়। তখন তুর সবে মুচকি হেসে গিটারে টিউন সেট করছে। সবাই এতটাই আগ্রহ নিয়ে দেখছে, কারো কোনো খবর নেই আনান তাদের পেছনে দাঁড়িয়ে আছে। আনানি বা কাকে দোষ দিবে? নিজের বাপ আর ব্যক্তিগত বউ যেখানে জড়িত, সেখানে কিছু বললে দোষ তার হবে। আনান রাগে ফেটে পড়েছে। কিভাবে গাড়ি চালিয়ে এসেছে শুধুমাত্র সে জানে। এর মধ্যে কত শত বাজে চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খেয়েছে তার ইয়াত্তা নেই। বিদঘুটে অনুভূতি ঘিরে ধরেছিল তাকে, মনে হচ্ছিল মাথার রগগুলো এই বুঝি ফেটে যাবে। এত বছরে এই প্রথমবার আনান এতটা ভয় পেয়েছে, যা বলে বোঝানো যাবে না। কিন্তু আখের কি হলো? যার জন্য এত দুশ্চিন্তা, সে দিব্যি টেনশন ফ্রি হয়ে ঘুরছে। তুরের গাও গান শুনে আনান বরাবরের মতো মুগ্ধ হলেও আজ মনে হচ্ছে এই গানটা তার মতো লোকদের জন্য লেখা হয়েছে। বর বউকে ছাড়া শূন্য শূন্য অনুভব করবে, আর বউ চোরাবালির মতো মন লুকিয়ে রাখবে। ভাবতেই আনানের রাগ হল। গার্ডদের সরিয়ে তুরকে পাজা কোলে তুলে হাঁটা ধরল। এই দিকে সবাই প্রায় বাকরুদ্ধ। হঠাৎ এমন কিছু হবে কেউ আশা করেনি। আনানি বা কখন এসেছে? তুর নিজেও আশা করেনি।
মাহবুব সাহেবের চোখজোড়া খুলে পড়ার জোগাড়। অন্যদিকে নবাব সিরাজউদ্দৌলা পারছে না মাটি খুঁড়ে ভেতরে লুকাতে। স্যার দেখে ফেলেছে, তার মানে সর্বনাশ। তুর মুখ ফুলিয়ে বসে আছে। একটু আগে আনান শুধু তাকে ধমকের সুরে বলেছে, মোবাইল রেখে বাইরে কেন গেছিলে? কত টেনশনে ছিলাম জানো তুমি? কতগুলো কল দিয়েছি দেখ। ব্যাস এইটুকুই। এরপর আনান আর রাগ ধরে রাখতে পারেনি। তুরের সামনে হাঁটু গেড়ে বসে দুহাত নিজের হাতের মুঠোয় পুড়ে নিয়ে বলল, টেনশন হয়তো। কেন বুঝো না? তুর মুখ ফুলিয়ে বসে আছে। তীব্র অভিমানে মন মুখ ভার হয়ে গেছে তার। এর মধ্যে আনানের আদুরে গলায় বলা কথা শুনে আরো বেশি অভিমান হল। অভিমানে হাত ঝাড়া দিয়ে ঘুরে বসল। ইতিমধ্যে চোখ জোড়া টলমল করছে। আনান তুরের অভিমান বুঝতে পেরে চোখমুখ কুঁচকে ফেলল। কি করতে কি করে ফেলেছে! কোথায় বউয়ের মন জয় করবে, উল্টো বউকে রাগিয়ে দিয়েছে। আনান পারছে না নিজের মাথা নিজে ফাটিয়ে ফেলতে। দিল তো বউকে রাগিয়ে। আনান ফোঁস করে নিঃশ্বাস ফেলে তুরের হাত চেপে ধরল। তুর হাত ঝাড়া মেরে ধুপধাপ পা ফেলে ওয়াশরুমে ঢুকে পড়ে। এইদিকে আনান পারছে না হাত পা ছড়িয়ে কাঁদতে। কিন্তু বয়সের কথা চিন্তা করে চুপসে গেছে। তার সাথে হবু এমপি এইভাবে কাঁদলে লোকে ছি ছি করবে। ভাবতেই গায়ে কাটা দিচ্ছে। জগতের যত অভিমান অভিযোগ সব আপন মানুষদের ঘিরে হয়। তাছাড়া অভিমান মানুষ তার সাথেই করে যাকে সে আপন ভাবে, একান্ত আপন। ব্যাপারটা না আনান বুঝতে পারছে না তুর অভিমানে মুখ ফিরিয়ে নিয়েছে। আনান চেষ্টা করেও সেটা ভাঙাতে পারছে না। আদুরিনী অভিমান এতটা ভারী আর গাঢ় হবে জানা ছিল না। তুরের সেই ভারী অভিমানের আজ দুদিন হল। তুর আনানকে যথেষ্ট এড়িয়ে চলার চেষ্টা করছে। 2 দিনে নিজে নিজে চুল শুকানো, চুল বাঁধা থাকে শুরু করে কাউচে ঘুমানো কোনোটাই বাদ রাখেনি। আনান বাড়িতে যতক্ষণ ছিল তুরের পিছু পিছু ঘুরেছে। এই নিয়ে ভেতরে ভেতরে সবাই হাসাহাসি করলেও সামনে কিছু বলার সাহস করে উঠতে পারেনি কেউ। সোফিয়া আপাতত চুপ হয়ে আছে। সময় সুযোগ দুটোর জন্য ভেতরে ভেতরে মরিয়া হয়ে উঠেছে সে। যদিও সেটা কাউকে বুঝতে দিচ্ছে না। এইদিকে মাহবুব সাহেব ছেলের পাত্তা না পাওয়ার ব্যাপারটা ভালোই এনজয় করছে। তিনি পারলে তুরকে আরও উস্কে দেয়। মাহবুব সাহেবের ব্যাপারটা আনান বেশ কয়েকবার লক্ষ্য করেছে। এই নিয়ে আনানের রাগ হলেও কিছু বলার নেই। তাদের বাবা মেয়ের মেলবন্ধন তার কাছে বেশ লাগছে। সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। সবার নিরে ফেরার তারা। তার মধ্যে আনান নিজেও একজন। গাড়িতে বসে রাজ্যের টেনশন জুড়ে দিয়েছে সে। টেনশন বাইরের জগৎ নিয়ে নয়, বরং টেনশনটা তার ঘরের রমণীকে নিয়ে। শেষে সমাধান খুঁজতে খুঁজতে মাহেরকে কল দিল। এতদিন পর বন্ধুর ফোন পেয়ে টিপ্পনি কাটল মাহের। বলল, কিরে বিবাহিত হবু এমপি, কি খবর? আজ হঠাৎ এই অভাগাকে কল দেওয়া হচ্ছে? বউ মেরেছে নিশ্চয়ই। মাহেরের কথায় চোখ মুখ কুঁচকে ফেলল আনান। এই ছেলেটা যখনই মুখ খুলে তখন বিরক্তিকর, ফালতু আর চিপ কথা ছাড়া ভালো কোনো কথা বের হয় না। তাই আনান বিরক্ত নিয়ে বলল, ফালতু বকা বন্ধ কর। হ্যাঁ ভাই, এখন তো আমার সব কথা ফালতুই মনে হবে। বিয়ে হয়ে গেলে ভালো বন্ধুও পর হয়। বুঝতে হবে। মুখ বন্ধ কর, নয়তো সিওর পদ থেকে বাদ দিতে দেরি হবে না। আনানের এহেন কথায় মাহের ভয়ে ডোক গিলে হে হে করে হেসে বলল, আরে আমি তো মজা করছিলাম। ডোন্ট বি সিরিয়াস দোস্ত। আপাতত মজা করার মুডে নেই। মাহের মুখ বেঁকিয়ে বিড়বিড়িয়ে বলল, মজা করার মুড জীবনে কখনো হয়েছে? যে এখন হবে?
একটা বড় সমস্যায় পড়েছি, সমাধান চাই। আনানের শেষের বলা কথা শুনে মাহের অবাক হল। তাজবির তাওয়াফ আনান সমস্যায় পড়ে তার কাছে এসেছে? সিরিয়াসলি? মাহের রাজ্যের বিস্ময় নিয়ে বলল, বুঝিনি, আবার বল। না বুঝার মতো কিছু বলিনি। সমস্যায় পড়েছি, সমাধান চাই। মাহের আশ্রয়ের সাথে জিজ্ঞেস করল, সমস্যা? কোনো সেই সমস্যা? তাড়াতাড়ি বল, আমার ধৈর্যের বাঁধ ভাঙছে। আনান হতাশার নিঃশ্বাস ফেলে পুরো ঘটনা পুনরাবৃত্তি করল। সব শুনে মাহের হাসতে শুরু করল। আনান বিরক্ত হয়ে বলল, দাঁত কেলাতে বলিনি, সমাধান চাইছি। বউয়ের অভিমানে জর্জরিত হয়ে কাজে মন বসাতে পারছি না। মাহের হাসি থামিয়ে বড় করে নিঃশ্বাস ফেলে বলল, তোর খুশি হওয়ার কথা, আর তুই কিনা চিন্তিত? বেক্কেল কোথাকার! একবার চিন্তা করে দেখ, তোর অভিমান করেছে। অভিমান? বুঝেছিস? রাগ সবার উপর করা যায়, কিন্তু অভিমান? যাকে মানুষ নিজের ভাবে তার সাথে অভিমান করে। তোরের সাথে তোর প্রথম দেখা হওয়ার কথা ভাব। তোকে মারতে অবধি চেয়েছিল, আর এখন অভিমান করে কথা বলছে না। বেচারি তোকে তার একান্ত আপন ভাবতে শুরু করেছে। রাগ অভিমান ভাঙানোর চেষ্টা না করে যা মন বলে তাই কর। এমন কিছু কর যাতে তোর খুশি হয়। ডোমিনেট কর বউটা আখের তোর। তাকে তার ভাষায় আপন করে নে। ভেবে দেখ তার কি পছন্দ। আনান সব শুনে ভ্রুজোড়া গুটিয়ে বলল, সত্যি? মাহের দাঁতে দাঁত চেপে বলে, বেকুব! তুই তোর রাজনীতি ছেড়ে দিয়ে প্রেমনীতি শেখার চেষ্টা কর, সেটাই কাজে আসবে। মানে সিরিয়াসলি? একজন হার্ট সার্জন হয়ে এতটা আবুল কি করে হয় মানুষ? আনান দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলল, সকালে তোর টেবিলের উপর রেজিগনেশন লেটারটা যেন পেয়ে যাই। বুঝতে পেরেছিস? শুকনো ঢোক গিলল মাহের। অতি আবেগী হয়ে গুনাগার মুখ দিয়ে এতগুলো কথা বলে ফেলেছে বুঝতেই পারেনি। এখন এই পাগলা এমপি খেপেছে। মাহের ৭-৫ ভেবে জোরপূর্বক হেসে বলল, এত সিরিয়াস হচ্ছিস কেন? তাছাড়া আমি তো তোর বন্ধু, ইমপ্লি তো আর না। অফিস টাইম হলে একটা কথা ছিল। অলরেডি ৮টা বেজে গেছে। আর রইল কথা রেজিগনেশনের। আমি এখন পার্সোনাল লাইফ নিয়ে আলোচনা করছি, প্রফেশনাল কোনো কথা তো বলছি না। আমার মনে হয় না পার্সোনালের সাথে প্রফেশনাল মেশানো ঠিক হবে। তাই না মাই ডিয়ার আনান? আনান বিরক্ত হয়ে কল কেটে দিল। এতটা সময় শাহেদ চুপ করে আনানের কথাগুলো শুনছিল। শাহেদ গলা খাকিয়ে বলল, স্যার যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। আনান মোবাইল রেখে বলল, হুম বলো। এতক্ষণ আপনার কথা শুনে যা বুঝলাম তোর আপনার উপর অভিমান করে আছে। রাগ হলে ইনস্ট্যান্ট রাগ ঝেড়ে ফেলত। তোর সবার উপরে রাগ করতে পারে, তবে অভিমানটা গুটি কয়েক মানুষের উপর করে। যেমন মাদার ক্রিস্টোফার, ক্যাথি স্টেলা, ফাদার জ্যারেড, আর এখন আপনি। আমার উপর একবার অভিমান করে মুখ ফুলিয়েছিল, যদিও সেটা বেশিক্ষণ স্থায়ী ছিল না। শাহেদ আর মাহের কথা প্রায় একই মনে হচ্ছে। তাই আনান নড়েচড়ে বসে কপাল কুঁচকে বলল, আমার আজ 2 দিন। শাহেদ মুচকি হেসে বলল, অভিমান ভাঙানোর চেষ্টা করা বৃথা, অন্তত তুরের ক্ষেত্রে। আপনি বরং এমন সবকিছু করুন যা তুরের পছন্দ। সেটা হতে পারে ওর প্রিয় জিনিস নেওয়া কিংবা ওর সাথে বাচ্চামিতে মেতে ওঠা। তুর তৎক্ষণাৎ অভিমান ভুলে যাবে। আপনার মনেই হবে না তুর এতটা সময় অভিমান করেছিল। আনান কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, গাড়ি ঘোরাও শাহেদ। শাহেদ হেসে ইউটার্ন নিয়ে নিল।
হলো রুমে রাখা কাউচের উপর হাত পা তুলে বসে আছে তুর। এই কাউচটায় সবসময় সোফিয়াকে বসতে দেখেছে সে। আজ বেশ আগ্রহ নিয়ে বসল তুর। মাজেদা খালা তুরের বসার ধরন দেখে হেসে উঠল। এতদিন এই কাউচের উপর সোফিয়াকে বসতে দেখেছে, আজ তুরকে দেখছে। কাউচে বসা সোফিয়ার মুখায়বব দাম্ভিকতা পরিপূর্ণ থাকত, যার দরুন কাউচটাকে দেখতেই অসহ্য লাগত। কিন্তু আজ মাজেদা খালার কাছে মনে হচ্ছে একটা পুতুল বসে আছে। তুর হাত পা গুটিয়ে কাউচের উপর বসে টিভি দেখছে। কেমন আদুরে লাগছে তাকে। ভাগ্যিস সোফিয়া এই সময় বাড়িতে নেই। জ্যোতি কিচেন থেকে হুড়মুড়িয়ে বেরিয়ে এলো, হাতে এক প্লেট পাকোড়া, তার সাথে সসের বোতল। তুর তখনও টিভির দিকে পূর্ণ মনোযোগী হয়ে তাকিয়ে আছে। টিভিতে মাশা এন্ড দ্য বেয়ার দেখাচ্ছে, যেখানে মাশা বেয়ারের কাছ থেকে পিয়ানো শিখতে চাইছে। কিন্তু তার পিয়ানো বাজানো এতটাই খারাপ যে বেয়ার বিরক্তের শেষ সীমানায় পৌঁছে গেছে। তুর তা দেখে হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। জ্যোতি পাকোড়া তুরে সামনে রেখে আবারও কিচেনের দিকে ছুটল। মাজেদা খালা একটা পাকোড়া তুরের হাতে দিতে দিতে বলল, তুর মা। তুর টিভি অফ করে সোজা হয়ে বসে বলল, জি খালা বলো। মাজেদা খালা তুরের মাথায় হাত বুলিয়ে বলল, আনান বাবার উপর এখনো রাগ করে আছো? তুর মাথা নিচু করে মিনমিনে গলায় বলল, উহু। মাজেদা খালা হেসে উঠে বলল, ঠিক আছে, রাগ নয়, অভিমান করে আছো। কিন্তু কি বলো তো, বরের উপর এত সময় রাগ অভিমান করে থাকতে নেই। উপরওয়ালা নারাজ হয়। তাছাড়া ওই দিন তোমাকে কল দিয়ে পায়নি, তাই তো টেনশন করতে করতে বাড়ি অবধি চলে এসেছে। হয়তো ভেবেছে সোফিয়া তোমাকে আবারও আঘাত দিয়ে কথা বলছে। তুর মাথা তুলে বলল, তাই বলে আমাকে ধমকাবে? জানো খালা, আমাকে কখনো কেউ এইভাবে ধমক দেয়নি। আমার তো কষ্ট হয় বলো। মাজেদা খালা তুরের ব্যাপারটা বুঝতে পেরে বলল, হয়তো না বুঝে দিয়েছে। তুর মা আনান চিন্তায় অস্থির হয়ে এমন করেছে। তোমার আম্মা থাকলে সেও টেনশন করত। পুরুষ মানুষ নরম হয়ে কথা বলতে পারে কম, ভালোবাসা প্রকাশ করতে পারে কম। আনানকে দেখো, তোমাকে এত ভালোবাসে, কখনো কি বলেছে? তুর একটানা 4-5 বার মাথা নেড়ে বলল, হ্যাঁ বলেছে, আমাকে অনেক ভালোবাসে। মাজেদা খালা ঠোঁট টিপে হেসে বলল, তাহলে তো হয়েই গেছে। শাসন করা তারই সাজে সোহাগ করে যে। আনান যেহেতু ভালোবাসে, তাহলে সে রাগও করতে পারবে। তুর পাকোড়া মুখে পুড়ে নিয়ে বলল, আমি কি করে বিশ্বাস করব তিনি সত্যি ভালোবাসে? চোর ডাক্তার তার উপর প্যাকেট করা নানরুটি মিথ্যা বলছে হয়তো। মাজেদা খালা হাসতে হাসতে বলল, তাহলে আজ জিজ্ঞেস করে ফেলো, সত্যি সত্যি ভালোবাসে কিনা। তুর ভাবুক হয়ে শস্যের মধ্যে পাকোড়া ডুবোচ্ছে। সত্যি সত্যি জিজ্ঞেস করতে হবে, মনে তো হয় না বাসে। ভালোবাসলে তো ম্যাথিউ যেমন ক্যাথির পেছনে ঘুরে তেমন ঘুরত। কই, কখনো তো ঘুরতে দেখিনি। তাহলে বাই এনি চান্স আম্মাকে ব্ল্যাকমেইল করেনি তো? তেমন হলে ওই দিন কেন বলেছিল ভালোবাসে? তুর গভীর চিন্তায় পড়ে গেছে। ভালোবাসে কি বাসেনার মধ্যে মধ্যে কোনটা হবে সেটাই বুঝতে পারছে না। অন্যদিকে এনামুল হক অনবরত পায়চারি করে চলেছেন। 1. ইউকে-র কোনো ফ্লাইটে তুরের নাম নেই। 2. নিউজিল্যান্ডের ফ্লাইটে আকরাম এহসান দেশে আসলেও সে নিখোঁজ। এই দুইটা ব্যাপার এনামুল হককে গভীর ভাবনায় ফেলছে। এনামুল হককে চিন্তিত অবস্থা দেখে নুসাইব মুচকি হাসল। অতঃপর চেহারার চিন্তার ছাপ এনে ব্যতিব্যস্ত গলায় বলল, বাবা, আমার মোবাইলটা দেখেছ? পাচ্ছি না। ছেলের কণ্ঠস্বর শুনে এনামুল হকের সম্বিত ফেরে।
তিনি নাকচ করে বলল, কই না তো। তোমার মোবাইলটা দাও তো, আমি একটা কল দিয়ে দেখি। এনামুল হক ৭-৫ না ভেবে নুসাইবের হাতে মোবাইল দিয়ে দিল। নুসাইবও মোবাইল হাতে বেরিয়ে পড়ল। অতঃপর নাবিদের দেওয়া ইনস্ট্রাকশন ফলো করে মোবাইলটা আবারও এনামুল হকের রুমে রেখে এলো। নাবিদ লম্বা শ্বাস টেনে বলল, অল সেট। অন্যদিকে রোহান, সোহেল আর নীরব মিলে আকরাম এহসানের যত্নার্থী করছে। তাদের যত্নের কারণে আকরাম এহসান ব্যথায় চিৎকার করে উঠছে। আকরাম এহসানের শরীরের এমন কোনো জায়গা অবশিষ্ট নেই যেখানে হকি স্টিকের দাগ নেই। নীরব কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সোহেল জুনায়েদকে কল লাগা। জিজ্ঞেস কর এই বুইরা বান্দরকে সুস্থ করতে কি করতে হবে। সোহেল পানির বোতল রেখে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে বলল, 10 মিনিট অপেক্ষা কর। জিরিয়ে নেই। রোহান মুখ বাঁকায়, তোদের রিটায়ার্ড হওয়ার সময় এসে গেছে মনে হয়। রোহানের কথা শুনে সোহেল আর নীরব কপাল কুঁচকে ফেলল, যেন অন্য গ্রহ থেকে আগত প্রাণীকে দেখছে। রোহান দুইজনের তাকানো উপেক্ষা করে বলল, এই বুড়ো করেছে কি? এত মারছি না, সে বুঝতে পারছে না, আমরা বুঝতে পারছি। সোহেল সোজা হয়ে বসে বলল, আমার মনে হয় তোর ম্যামকে নিয়ে। নীরব নাকচ করে বলল, সেটা একটা কারণ হলেও বড় কারণটা মনে হয় শাহেদের বোনকে নিয়ে। তোর আর শাহেদের বোনের কোনো না কোনো কানেকশন তো আছেই। সোহেল মাথা নেড়ে বলল, আমারও তা মনে হয়। সে যাই হোক, আজ রাতে সেটা বোঝা যাবে। সোহেলের কথা শুনে নীরব আর রোহান মাথা নেড়ে বলল, ঠিক বলেছিস। আনান ফিরল বরাবর 10টায়, হাতে টকটকে লাল গোলাপের বুকে, যাতে 101টা লাল গোলাপ আছে। আনানের পেছনে শাহেদ আর নবাব দাঁড়িয়ে, দুইজনের হাত ভর্তি শপিং ব্যাগ। পেছনে দাঁড়িয়ে আছে আরেকজন গার্ড, যার হাতে সাদা রঙের বড় টেডি বেয়ার। ভেতরে ভেতরে চিন্তিত হলেও ঠোঁটে হাসি ঝুলিয়ে লম্বা শ্বাস টেনে কলিং বেল বাজালো আনান। না জানি বউ এইসব দেখে কি করে। ইনশাআল্লাহ চলবে।